ইরান আর আমেরিকার মধ্যে চলমান উত্তেজনার সমাধান টানতে ইসলামাবাদে পাকিস্তানের মধ্যস্থতায় আয়োজন করা হয়েছিল শান্তি বৈঠক। কিন্তু টানা ৪০ ঘন্টা বৈঠক করার পর শেষ মুহূর্তে এসে দেখা গেল সেই শান্তি বৈঠক ব্যর্থ হয়েছে। অর্থাৎ হরমুজ প্রণালীকে কেন্দ্র করে এবং ইরানকে পুরোপুরি পরমাণু নিষ্ক্রিয় করার যেই উদ্যোগ মার্কিন সরকার নিয়েছে সেইটার বাস্তবায়নে যা যা করা দরকার পশ্চিমারা সেটাই করবে এবং পক্ষান্তরে ইরানও তাদের সভ্যতা এবং সংস্কৃতি, রাষ্ট্রের সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে আমেরিকার বিরুদ্ধে ফাইট দিবে, এটাই চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। এখন এই মুহূর্তে হরমুজ প্রণালীতে মাইন অপসারণের দাবি জানিয়েছে ট্রাম্প প্রশাসন। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প দাবি করেছে হরমুজ প্রণালীতে মাইন অপসারণ শুরু হয়েছে, যেটা সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন এ ধরনের কোনো সুযোগ হরমুজ প্রণালীতে মার্কিন রণতরীকে দেওয়া হবে না। তার মানে হরমুজ প্রণালী এবং ইরানের এই ডিপ্লোমেসি, এই দুটোকে কেন্দ্র করে রীতিমতো ভয়াল এক যুদ্ধের আশঙ্কা করাই যায়। বুঝতেই পারছেন বিশ্ব রাজনীতি এখন কোন দিকে যাচ্ছে। এখন বলতে পারেন এই দুই শক্তিকে কারা কারা ব্যাকআপ দিচ্ছে। ইরানের পেছনে আছে চায়না, রাশিয়া। রাশিয়া তো আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আপনাদের সবারই জানা। একইভাবে আমেরিকার সাথে আছে ইসরায়েল এবং ইহুদি গোষ্ঠী, ইউরোপীয় ইউনিয়ন গোষ্ঠী তারা। এবং বর্তমান বাংলাদেশে যেহেতু আমেরিকাপন্থী সরকার বসবাস করছে আর আমরা যেহেতু স্পর্শকাতর ভৌগোলিক অবস্থানে বাংলাদেশ রয়েছে, সেহেতু আমাদের সরকার আমেরিকাপন্থী হওয়ার কারণে আমরা চাইলেও রাশিয়া এবং চীন থেকে খাদ্য সহযোগিতা বা যে কোনো ক্রাইসিস মোমেন্টে কোনো কিছু আমদানি করতে পারবো না। কারণ ডক্টর ইউনূস সরকার 12 তারিখ অর্থাৎ 12ই ফেব্রুয়ারি ইলেকশনের আগে একটা চুক্তি করে গেছে যে যেই দেশের সঙ্গে আমেরিকার বৈরী সম্পর্ক, যেই দেশে আমেরিকার স্যাংশন দেয়া আছে, সেই দেশ থেকে চাইলেও বাংলাদেশ কোনো প্রকার আমদানি করতে পারবে না। আমরা চীনের কাছ থেকেও নিতে পারতেছি না, আমরা রাশিয়ার কাছ থেকেও কোনো কিছু আমদানি করতে পারতেছি না, কারণ আমেরিকার নিষেধাজ্ঞা আছে। যেহেতু আমেরিকার নিষেধাজ্ঞা আছে, তো চাইলেও আমরা সেখান থেকে কোনো কিছু পারচেজ করতে পারবো না ইমার্জেন্সি সময়। কিন্তু একটা রাস্তা খোলা আছে, সেটা হচ্ছে ইন্ডিয়া। কারণ ইন্ডিয়া গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকারের বাইরে তো কোনো ডিল করবে না, আর তাদের আঞ্চলিক স্বার্থ সুরক্ষার বাইরেও তারা কোনো ডিল করবে না। এবং এজন্যই খুব রিসেন্ট দিল্লির তরফ থেকে শেখ হাসিনাকে রাজনীতিতে ফেরানোর ব্যাপারে চাপ সৃষ্টি করা হচ্ছে। আর শেখ হাসিনা একবার যদি বাংলাদেশের রাজনীতিতে ফেরে, বর্তমান যে সরকার আমেরিকাপন্থী সরকার, সে কি ধোপে টিকবে? টিকবে না। কারণ একদিকে সাধারণ মানুষের সংকট, অন্যদিকে রাশিয়ান চায়না জিওপলিটিক্স। এবং রাশিয়া এবং চায়না এই দুইটা দেশ শেখ হাসিনার প্রতি আস্থাশীল, এটা আমরা অতীতেও দেখেছি। এই যে এতগুলো উন্নয়ন প্রকল্প হলো, রূপপুর মেগা প্রকল্প, এটা কিন্তু রাশিয়ার। একই সাথে আমাদের বিভিন্ন বড় বড় মেগা প্রজেক্ট গুলো কিন্তু চায়না অর্থায়ন করেছে। তো সব মিলিয়ে চায়না এবং রাশিয়ার আস্থাভাজন শেখ হাসিনা সরকার। আর শেখ হাসিনা সরকার আসলে এই হাদি ব্যবসায়ীদের কি হবে সেটা বুঝতেই পারছেন। তারপর বিএনপি সরকারের যেই সমস্ত লোকজন বিগত ১.৫-২ বছর ইউনূসের ছত্র ছায়ায় থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ভাই ব্রাদারদেরকে মব করেছে, তাদের অবস্থা কি হবে বুঝতেই পারছেন। সুতরাং এখন জিওপলিটিক্স আন্তর্জাতিক ভাবে ঘোরা শুরু হয়েছে। এখন বলতে পারেন এখানে তো আমেরিকাকে এতটা দুর্বল ভাবার কিছু নাই, আমেরিকা হচ্ছে বিশ্বের পরাশক্তি। ঠিক একই ভাবে আমরা বলবো ইরানকেও দুর্বল ভাবার কিছু নাই, কেননা ইরান কিন্তু একা ফাইট দিচ্ছে। আমেরিকা ইরানকে অ্যাটাক করবে, ইরান সব মধ্যপ্রাচ্যে সবগুলোরে অ্যাটাক করা শুরু করে। সমস্যাটা এই জায়গায়। তখন বাধ্য হয়ে মধ্যপ্রাচ্যের সবাই ইরানকে থামানোর জন্য ইরানের সাথে সহযোগিতাপূর্ণ সম্পর্ক রাখবে। কিন্তু সৌদির ব্যাপারটা একটু ভিন্ন রকম। সৌদি কি করে, সরাসরি আমেরিকার সাথেই ডিলিং করে এবং সৌদি ইহুদি গোষ্ঠীর সঙ্গেই বেশি ওঠা বসা করে। রিসেন্টলি সৌদি কি করেছে, পাকিস্তানকে $5 বিলিয়ন আর্থিক সহযোগিতা করেছে। যখন পাকিস্তানের অর্থনীতি ডামাডোল পর্যায়ে, তখন সৌদি $5 বিলিয়ন অর্থনৈতিক সহযোগিতা দিছে। এটা কিন্তু এমনি এমনি দেয় না, বিষয়টা বুঝতে হবে কেন দিয়েছে। এই যে মধ্যপ্রাচ্যের এই ক্রাইসিসটা যদি শুরু হয় বা মধ্যপ্রাচ্যে যদি ইরান অ্যাটাক করা শুরু করে, ইরানের বর্ডার ঘেঁষাকে পাকিস্তান, তখন পাকিস্তানকে দিয়ে ইরানকে অ্যাটাক করাবে। শুধু যে সৌদি টাকা দিছে তা কিন্তু না, আমেরিকাও কিন্তু জেট বিমান ঠিক করার জন্য মোটা অঙ্কের ডলার দিয়েছে। তো মোটা অঙ্কের ডলার আমেরিকা দিল পাকিস্তানের জেট বিমান ঠিক করার জন্য, আবার সৌদি আবার দিল $5 বিলিয়ন অর্থনৈতিক সাপোর্ট। এটা কি পাকিস্তানকে এমনি এমনি দিছে? পাকিস্তানকে দিয়ে কোনো কাজ করাবে না? অবশ্যই করাবে। পাকিস্তানকে দিয়ে আমেরিকার সরাসরি ইরানের উপর হামলা চালাবে, যেটার মধ্যস্থতা করবে সৌদি আরব।
বুঝতে পারছেন খেলা কোন লেভেলে চলতেছে। আর যখন পাকিস্তানের তৃতীয় বিশ্বযুদ্ধের হিস্সা হয়ে যাবে, যেহেতু পাকিস্তানের একটা পার্ট বাংলাদেশে এই মুহূর্তে সরকারি ক্ষমতায় রয়েছে, অর্থাৎ এই যে এনসিপি, দিল্লি না ঢাকা, ইনকিলাব জিন্দাবাদ, এই যে গ্রুপটা সামাজিক ভাবে যে কাজ করতেছে, এই গ্রুপটাকে তখন এই দিক দিয়ে চাপ সৃষ্টি করানোর চেষ্টা করবে, যাতে করে ইন্ডিয়া কোনো পক্ষ নিতে না পারে। একই সাথে বিএনপির একটা অংশ যারা পাকিস্তানপন্থী রাজনীতি করে, তারাও লাফালাফি শুরু করে দিবে। অর্থাৎ মোটা অঙ্কের টাকা ঢুকবে আমাদের বাংলাদেশে। এবং টাকাটা কিভাবে ঢুকবে আমি বলি। টাকাটা অলরেডি ইনভেস্ট হয়ে গেছে নাটকের মাধ্যমে, সিনেমা কন্টেন্টের মাধ্যমে। সম্প্রতি খেয়াল করে দেখবেন মোশাররফ করিমের একটা সিনেমা প্রায় 10 কোটি টাকা ব্যবসা করছে, যেখানে বাংলাদেশের কোনো সিনেমা হলই নাই, সেখানে 10 কোটি টাকা কিভাবে ব্যবসা করে। 1200 সিনেমা হলের মধ্যে মাত্র 250 না 200 সিনেমা হল চালু আছে, তাও সেখানে দর্শক ঠিক মতো হয় না, অথচ কামাই দেখায় দিল 10 কোটি টাকা। এই টাকাগুলো কিভাবে আসছে? ওই টাকাগুলো এইভাবে এখানে ঢুকানো হয়েছে, অর্থাৎ ব্ল্যাক মানি ঢুকানো হয়েছে সিনেমা ইন্ডাস্ট্রির মাধ্যমে। এটার মধ্যে বাংলাদেশের একটা পপুলার সিরিজ রয়েছে, ধারাবাহিক নাটক, এটা আমাদেরই গল্প, এইখানেও কিছু টাকা ইনভেস্ট হয়েছে। বাহির থেকে সবাই দেখবে এটা নাটকের টাকা, কিন্তু মূল পুঁজি বা বিনিয়োগের জায়গা, ব্ল্যাক মানি বাংলাদেশে ঢুকানোর রুট এগুলাই। এরকম অনেক প্রযোজনা প্রতিষ্ঠানের মাধ্যমে পাকিস্তানি অর্থায়ন বাংলাদেশে ঢুকছে, শুধুমাত্র তৌহিদি জনতাকে হিট দেওয়ার জন্য। কারণ ওরা টাকা পাইলেই লাফালাফি করবে, আর ওদেরকে দিয়ে ইন্ডিয়াকে চাপ রাখার একটা কৌশল ওরা বাস্তবায়ন করার চেষ্টা করবে, জুলাই আন্দোলনের মতো করে, জুলাই জঙ্গি হামলার মতো করে। যেহেতু জুলাই জঙ্গি হামলার মতো করে ওরা একটা প্ল্যান করছে, এই জন্য খেয়াল করে দেখবেন সাম্প্রতিক কিন্তু আসিফ নাহিদ একই সুরে কথা বলতেছে যে আমরা কিন্তু রাস্তায় নামলে আপনারা ছাড় পাবেন না। তারপর এই যে যারা হাদি নিয়ে রাজনীতি করে, ওই যে একটা রিক্সাওয়ালা মনোনয়ন কিনলো এনসিপি থেকে, ওই মালটাও কিন্তু লাফালাফি শুরু করছে। টাকা আসে কোত্থেকে? পেট চলে কি দিয়া? টাকা এভাবেই আসতেছে। তো সব মিলায়া খেয়াল করে দেখেন, ওরা আবার একটা জুলাই জঙ্গি হামলার একটা প্ল্যান তৈরি করছে। তবে এবার জনগণের সমর্থন তারা পাবে না, কারণ অলরেডি জনগণ বুঝে গেছে যে এটা একটা পাকিস্তানি কনস্পাইরেসির অংশ। সুতরাং বাংলাদেশের মাঝখান দিয়ে এই দালালরা কিছু পয়সাপাতি কামাবে, আর আমাদের দেশের সাধারণ কৃষকরা সংকটে পড়বে, সাধারণ মানুষরা খাদ্য সংকটে পড়বে। এটাই বাস্তবতা, কারণ এটাকে পুঁজি করে একটা বিশ্ব রাজনীতি চলবে। দিন শেষে জনগণ হচ্ছে ভিকটিম হবে, আর কিছুই না। সুতরাং এজন্যই আপনাদের যেটা করা উচিত, দ্রুত খাবার মজুত করা উচিত। সম্ভব হলে নিজের খাবার নিজে উৎপাদন করে খান, সবজি আবাদ করেন, কাজে লাগবে। সামনে বাংলাদেশের পরিস্থিতি মারাত্মক লেভেলের খারাপ হতে চলেছে। যেভাবে পাকিস্তানি জঙ্গি অর্থায়ন বাংলাদেশে ঢুকছে মিডিয়ার মাধ্যমে, এই মিডিয়া প্রোডাকশন হাউসগুলো যদি সঠিক সময়ে বন্ধ করা না যায়, এদের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা ব্ল্যাক মানি বাংলাদেশে ক্রাউড ফান্ডিং এর নাম করে ঢুকবে, যেগুলো বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করা হয়। এর মধ্যে মোস্তফা সারোয়ার ফারুকীর জ্ঞানও রয়েছে। সুতরাং বুঝতেই পারছেন বাংলাদেশের আসন্ন সময়গুলো কতটা ক্রিটিক্যাল যাবে। ইরান যুক্তরাষ্ট্র বৈঠকে 5টা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা। সে 5টা গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি আপনাদের একটু ব্রিফ করি। ইরানের পারমাণবিক ও ইউরেনিয়াম কার্যক্রম বন্ধে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান রয়েছে এবং আইআইএ এর কড়া নজরদারি চায়। অপরদিকে ইরান তার শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রম স্বীকৃতি ও সার্বভৌম অধিকার দাবি করছে। অর্থাৎ ইরান পারমাণবিক কার্যক্রম চালাইতে হলে আমেরিকার অর্ডারের বাইরে চালাতে পারে। ইরানের কথা, আমি আমার দেশে শান্তিপূর্ণ সার্বভৌম ক্ষমতা নিয়ে আমি চালাই, এখানে আমেরিকার তাবেদারি করার তো আমার কোনো প্রশ্ন ওঠে না, কারণ এটা তো আমেরিকার দেশ না, এটা তো মুসলিম কান্ট্রি, মুসলমানের দেশ। তো এটা নিয়ে মতবিরোধ তৈরি হয়েছে। তারপর মতবিরোধ তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে মার্কিনী প্রভাব নিয়ে, অর্থাৎ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন যে ঘাঁটি করে রাখছে সেই ঘাঁটিগুলা নিয়ে। আবার যুদ্ধের ক্ষতিপূরণ নিয়েও এক ধরনের দেন দরবার হয়েছে। একটা পর্যায়ে এগুলো নিয়ে যখন আলাপচারিতা হয়, পরবর্তীতে দেখা যায় যে মার্কিন কূটনীতিকরা ইরানের দাবি মানে নাই, ইরানও পারমাণবিক চুক্তিতে আসে নাই। খেয়াল করে দেখেন, মধ্যপ্রাচ্যে শুধুমাত্র আমেরিকান ঘাঁটি থাকার কারণে ওই দেশগুলোতে বম পড়তেছে, মিসাইল পড়তেছে। তাহলে শেখ হাসিনা যদি সেন্ট মার্টিন দিয়ে দিত, তাহলে বাংলাদেশে মিসাইল পড়লে কার উপর পড়তো? আমার দেশের গরিব দুঃখী মেহনতি মানুষের উপরই তো পড়তো। এই কারণে শেখ হাসিনা সেন্ট মার্টিন দেয় নাই। ডক্টর ইউনূস, রেজওয়ানা হাসান এরা কিন্তু সেন্ট মার্টিন বিক্রি করার জন্য তৎপর হয়ে উঠেছিল। কেন উঠেছিল? যাতে ওখানে আমেরিকান ঘাঁটি করতে পারে, যাতে ওখানে আমেরিকান ঘাঁটি গড়তে পারে। তাহলে যদি ওখানে আমেরিকান ঘাঁটি গড়তো, মিসাইলটা পড়লে কি ওই আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি দেখে পড়তো না। সুতরাং আপনারা রাজনীতি করেন, কিন্তু জনগণ রাষ্ট্রের স্বার্থ সিদ্ধি নষ্ট করে না।
এখন বাংলাদেশে যে রাজনৈতিক সংকট সৃষ্টি করা হচ্ছে, এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ কিন্তু শেখ হাসিনার বিকল্প কেউ নাই। আর এই কারণেই আজকে শিরিন শারমিন চৌধুরীর মতো হাই প্রোফাইল নেত্রীকে জামিন দিয়েছে এবং পরবর্তীতে মিথ্যা মামলা দেওয়ার সাহসও করে নাই। কারণ আস্তে আস্তে বাংলাদেশ সহ বিশ্ব রাজনীতি যেদিকে ধাবিত হচ্ছে, এতে করে বিএনপি বিপদে পড়বে। আর বিএনপি একা এটা সমাধান করতে পারবে না, কারণ বিশ্ব রাজনীতি একা সমাধান করা যায় না, কোনো দল দিয়ে সমাধান করা যায় না। এটা রাষ্ট্র টু রাষ্ট্র ডিপ্লোমেসির মধ্য দিয়ে সমাধান করতে হয়। তো রাষ্ট্র টু রাষ্ট্র ডিপ্লোমেসির মধ্য দিয়ে যেহেতু সমাধান আসবে, সেখানে আরেক রাষ্ট্র বা প্রতিবেশী রাষ্ট্রের কাছে সহযোগিতা চাইলেই তো প্রতিবেশী রাষ্ট্র এখানে দেখবে কি সহ অবস্থান আছে কিনা। আর যখনই সহ অবস্থান থাকবে না, তখন তারা তো সহযোগিতা করবে না। কারণ মিয়ানমার চীনপন্থী, ভারত এখন আমেরিকাপন্থী। এখন বাংলাদেশে ধরেন কথার কথা, ভারত বিএনপি সরকারের সাপোর্ট দিল, মিয়ানমার কি বসে থাকবে? চীন কি বসে থাকবে? চীন তো আঙ্গুল দিবেই। চীন চাইবে না বাংলাদেশে আমেরিকার ঘাঁটি হোক। একইভাবে মিয়ানমার যদি বিএনপি কে সহযোগিতা করে, চাইলেও তো ভারত তাকে সেটা হতে দেবে না, কারণ ভারত চাইবে না এখানে চীনের ঘাঁটি হোক। তো সব মিলায়া এখানে কি দরকার? মধ্যপন্থী রাজনীতি দরকার, এবং এবং এমন একটা ভ্যালুয়েবল পার্সন দরকার, যেই ভ্যালুয়েবল পার্সনের কারণে অনেক যুদ্ধ থেমে যাবে, অনেক সমালোচনা থেমে যাবে। সে শুধু দেখবে তার নিজের রাষ্ট্রের বেনিফিট, এবং সেটাই হচ্ছে শেখ হাসিনা। আর এই কারণেই আমি বলছি যে শেখ হাসিনা ফিরবে, যদি আমেরিকা এখান থেকে হাত গুটায় পালায় যায়। এই যে শান্তি চুক্তিটা ব্যর্থ হলো, এখন শেখ হাসিনা ফিরবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। আস্তে আস্তে দেখবেন অনেকের জামিন হবে, আস্তে আস্তে দেখবেন অনেকে ফিরবে। কারণ কি, যদি শেখ হাসিনা না ফেরে, তাহলে এই সমস্ত তৌহিদি জনতা, সাথে বাংলাদেশের অনেক সাধারণ সৈনিক যারা সেনাবাহিনীতে চাকরি করে, তাদেরকে জোর করে হলেও পাকিস্তানি অর্থায়নে আমেরিকার পক্ষে যুদ্ধ করার জন্য, দেখা গেছে ওই ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাকিস্তানে বাংলাদেশের আর্মি পাঠাবে, এবং সেটার অর্ডার আসবে আমেরিকার কাছ থেকে। আর আমেরিকার অর্ডার মানতে বাধ্য তারেক, আমাদের দুলাভাই ওয়াকারুজ্জামান, আর বাপ তো লাগে আমেরিকা, ওইও মানতে বাধ্য। তো সব মিলায়া বুঝতেই পারছেন কি হচ্ছে। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সৈনিক ব্যবহার করবে এই ইরানের বিরুদ্ধে, দালালি খাবে হলো পাকিস্তান। ওই যে $5 বিলিয়ন সৌদি দিল, এখন পাকিস্তান তো নিজের দেশের সৈনিকদের ইউজ করবে কম, কারণ ও জানে যে ধর্মের একটা বড়ি খাওয়াইলে আমি 2 টাকা দিয়ে পাচ্ছি বাঙালি সৈনিক, আমি কেন 10 টাকা দিয়ে আমার দেশের ওই পাকিস্তানি সৈনিক ব্যবহার করতে যাব? দরকার নাই তো। ও তখন বেশি বেশি বাঙালি সৈনিকদেরকে বিদেশে পাঠানোর নাম করে, ম্যান পাওয়ার সাপ্লাইয়ের নাম করে, যুদ্ধে যাওয়ার নাম করে, এগুলাকে তখন ইরানের বিরুদ্ধে লাগাই দেওয়ার একটা চিন্তা ভাবনা করবে। আর বাংলাদেশের এই জনগোষ্ঠীকে যেন প্রপারলি মিসইউজ করতে না পারে, এই জন্য শেখ হাসিনার সরকার রাজপথে থাকা দরকার। আর এটা আন্তর্জাতিক গোষ্ঠী তথা এই সাউথ এশিয়ান রিজনের ইরানিয়ান গোষ্ঠী থেকে শুরু করে চায়না, রাশিয়া, এরা খুব ভালোভাবে উপলব্ধি করতে পারছে। আর এই কারণেই শেখ হাসিনাকে ফেরাবে যৌথভাবে। এটার মধ্যে ভারতের যেমন সমর্থন থাকবে, চীনের সমর্থন থাকবে, রাশিয়ার সমর্থন থাকবে, কারণ এক শেখ হাসিনার প্রতি প্রত্যেকটা রাষ্ট্রনায়কের আস্থা আছে। গেম কোন দিক দিয়ে ঘুরতেছে বুঝতেছেন তো? খেলা হবে, ওয়েট অ্যান্ড সি। ধন্যবাদ। তোমাদের দায়িত্ব জ্ঞান থাকা প্রয়োজন, তা না হলে জীবনে মানুষ হতে পারবে না। শৃঙ্খলা ছাড়া কোনো জাতি জীবনে বড় হতে পারে নাই।